আসসালামু আলাইকুম দর্শক। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলের পডকাস্টে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব এখন কি শেয়ার কেনার জন্য উত্তম সময় কিনা, নাকি আরও ওয়েট করা প্রয়োজন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলের ফাউন্ডার জনাব কবির সাহেব। কবির ভাই, আজকে পডকাস্টে আপনাকে স্বাগতম এবং এই চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ নোমান আমাকে এই পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করছি সামনের কিছুক্ষণ দারুণ একটা আলোচনা হবে। আমরা তাহলে আজকের মূল আলোচনা শুরু করি। কবির ভাই, মার্কেটে এখন একটি প্রশ্ন প্রায় সবার মুখেই শোনা যাচ্ছে। সেই প্রশ্নটি হচ্ছে, এখন কি শেয়ার কেনার সঠিক সময়? যখন মার্কেট ভোলাটাইল থাকে তখন সাধারণ ইনভেস্টর কিভাবে বুঝবে বাই করবে নাকি ওয়েট করবে? আসলে প্রশ্নটা অনেক ট্রিকি। এখন শেয়ার কেনার সঠিক সময় কিনা, এই প্রশ্নের আসলে সোজা সাপটা কোনো উত্তর নাই। এটা আসলে এক একজনের জন্য এক এক রকম। আর মার্কেট ভোলাটাইল যখন থাকে তখন সাধারণ ইনভেস্টর কি করবে, এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন। এই মুহূর্তে অন্তত মার্কেটটাকে অত বেশি ভোলাটাইল আমি বলতে রাজি না। আর শেয়ার কেনার সঠিক সময় এটা ডিপেন্ড করতেছে আপনি কিরকম চিন্তা করেন তার উপরে। যেমন একজন ভ্যালু ইনভেস্টর যিনি খুব ভালো মানের ভ্যালু কোম্পানি কিনবেন, এরকম পরিস্থিতিতে সে তো সেই কোম্পানিটাকে অনেক কম দামে আন্ডার ভ্যালুড ডিসকাউন্টে পাচ্ছে। সেই ক্ষেত্রে ওনার তো এটাই আসল সময়। আবার যিনি শর্ট টার্ম ট্রেড করবে, ওনার ক্ষেত্রে হয়তো বা চিন্তার কারণ থাকতে পারে যে যুদ্ধ কি হবে না হবে, মার্কেট এখান থেকে আপে যাবে কি যাবে না। কারণ ট্রেডিং এর ক্ষেত্রে তো আমরা জানি যে অনিশ্চয়তা থাকলে বা মার্কেট কনটেক্সট পজিটিভ না থাকলে ইনভেস্টররা সেইভাবে ট্রেডে ভালো কিছু করতে পারেন না। তবে ভ্যালু ইনভেস্টরদের জন্য অবশ্যই শেয়ার কেনার এটা সঠিক সময়, কারণ বাংলাদেশের মার্কেট দীর্ঘদিন ধরে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো অবশ্যই শেয়ার কেনার সঠিক সময় এখন যাচ্ছে ভ্যালু ইনভেস্টিং এর ক্ষেত্রে, অন্তত এটা আমি বলতে পারি। কবির ভাই, আপনার এই আলোচনার পাশাপাশি আরেকটি বিষয় আপনার থেকে একটু জানতে চাইব। এখন মার্কেটে অনেকেই বলছে যে মার্কেটে এখনো অনেক রিস্ক আছে। আপনি কি এই বিষয়টিতে একমত? মার্কেট একটা রিস্কি জায়গা। মার্কেটে রিস্ক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ক্যাপিটাল মার্কেটে রিস্ক ইনহেরেন্ট থাকে। সো ক্যাপিটাল মার্কেটে কেউ যদি আসতে চায়, ইনভেস্ট বা ট্রেড যে উদ্দেশ্যে আসুক না কেন, তাকে রিস্ক ম্যানেজ করা শিখতে হবে। সো মার্কেটে এমন কোনো দিন পাবেন না যে রিস্ক থাকবে না। মার্কেটে রিস্ক থাকবে, এটা একটা নর্মাল বিষয়। মার্কেটে রিস্ক আছে, এটা জেনে বুঝেই আপনাকে মার্কেটে আসতে হবে। আচ্ছা, তাহলে বর্তমান মার্কেট কি ফিয়ার তৈরি করছে, নাকি এটা স্মার্ট মানি অপরচুনিটি? আমার কাছে এটা অবশ্যই স্মার্ট মানির অপরচুনিটি। মার্কেটে দুই ধরনের মানুষ পার্টিসিপেট করে। কেউ কেউ পজিটিভ থিঙ্কিং করে, কেউ কেউ সারা দিন খালি নেগেটিভ চিন্তা করে। যারা নেগেটিভ চিন্তা করে তারা মার্কেটের ভালো কিছু চোখে দেখে না, সব কিছুতে ফিয়ার খুঁজে পায়। আর সবাই যখন ফিয়ারফুল থাকে, স্মার্ট মানি তখনই পজিটিভ থিঙ্কিং করে। এজন্য আমি মনে করি স্মার্ট মানি অপরচুনিটি এই মুহূর্তে চলমান আছে। এবং মার্কেট নিয়ে আমি পজিটিভ, লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে পজিটিভ, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট নিয়ে আমি পজিটিভ। কারণ গত 16 বছরে মার্কেট যেহেতু সেভাবে পারফর্ম করতে পারে নাই, তো যে অ্যাসেট ক্লাস গত 16 বছরে পারফর্ম করতে পারলো না, এটাই ভবিষ্যতে ভালো পারফর্ম করবে, এটাই স্বাভাবিক। যাক কবির ভাই, আপনার কাছ থেকে একটা বিষয় জানতে পেরে খুবই ভালো লাগছে যে আপনি মার্কেট নিয়ে খুবই পজিটিভ। তো এখন যে বিষয়টি আপনার সামনে প্রশ্ন রাখতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি কারেন্ট ক্যাপিটাল মার্কেট সেন্টিমেন্ট কিভাবে দেখছেন? নোমান, মার্কেটে প্রতিনিয়ত সেন্টিমেন্ট চেঞ্জ হয়। সো কারেন্ট মার্কেটের সেন্টিমেন্ট কি, এটা আসলে অত গুরুত্বপূর্ণ জিনিসই না। মার্কেট 3 দিন পর পর যদি আপে যায়, সবাই মনে করে মার্কেট খুব ভালো এবং দেশ ভালো চলছে, ইকোনমি ভালো চলছে, দুনিয়া ভালো চলছে। আবার মার্কেট 3 দিন যদি লাল ক্যান্ডেল দেয়, আমরা সবাই আবার বলি যে সব বোধহয় ধ্বংস হয়ে যাচ্ছে। সো মার্কেটের কারেন্ট সেন্টিমেন্ট জানার এত বেশি প্রচেষ্টা করার কোনো কারণ নাই। মার্কেটে ভালো দিন থাকবে, খারাপ দিন থাকবে। আপনার আমার কাজ ভালো কোম্পানি
আন্ডারভ্যালুড অবস্থায় কিনে চুপচাপ বসে থাকা ও ওর সময় মতো প্রফিট দিবে। তো কখন কিনবেন, কখন বেচবেন, কি কিনবেন, কিভাবে কিনবেন, কত টাকার কিনবেন, কোনটা কোনোদিন কিনবেন না, এগুলো যদি ঠিকঠাক মতো জানেন, বুঝেন, তাহলে এই মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন পড়বে না। আর এই মার্কেট সেন্টিমেন্ট নিয়ে যারা বেশি ভাবেন তারা আসলে সবসময় অস্থিরতায় থাকেন এবং এই কাজটা আমরা আসলে করতেই চাই না। মার্কেট সেন্টিমেন্ট যারা একেবারে ডে ট্রেডিং করতে চেষ্টা করে T+2 টাইপের, তারা ভাবুক, আমরা আসলে ভাবি না। তবে আমাকে যদি বলেন লং টার্মের ভিউ কি, লং টার্মের ভিউ আমার পজিটিভ। মার্কেট নিয়ে আমি লং টার্মে পজিটিভ থিঙ্কিং করছি। ভ্যালুয়েশন এই মার্কেটে কি অ্যাট্রাকটিভ নাকি এখনো এই মার্কেট এক্সপেন্সিভ? এই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ভ্যালুয়েশন ওয়াইজ মার্কেট তো অবশ্যই অ্যাট্রাকটিভ, কারণ 16 বছর ধরে মার্কেটে তেমন কিছু মুভ আপনি দেখেন নাই। এখনো বাজারের ব্লু চিপ কোম্পানিগুলা মোটামুটি পানির দামে পাওয়া যাচ্ছে। যেমন আমরা নাম না বললেও ফার্মা সেক্টরের একটা বিখ্যাত কোম্পানি, যেটা আমার মনে হয় কমপক্ষে 50% ডিসকাউন্টে তারা ট্রেড হচ্ছে। সো ভ্যালুয়েশন অবশ্যই অ্যাট্রাকটিভ আছে। এক্সপেন্সিভ মার্কেট হওয়ার জন্য মার্কেটকে কমপক্ষে 8,000 প্লাস সূচকে যাইতে হবে। ডিএসসি যদি 8,000 প্লাস হয়, তখন আপনি বলতে পারেন যে মার্কেট একটু, ওভারঅল মার্কেট এক্সপেন্সিভ। তো কিছু কিছু শেয়ার আবার যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন, সেই ক্ষেত্রে হয়তোবা ইন্ডিভিজুয়াল কিছু শেয়ার এক্সপেন্সিভ মনে হতে পারে, কিন্তু ওভারঅল মার্কেটের পি এখনো বিলো 9 বা 10-এর নিচে মার্কেট পি, এটাকে আপনি এক্সপেন্সিভ তো বলতেই পারেন না। এটা খুবই চিপ মনে হচ্ছে এবং ভ্যালুয়েশনটা অবশ্যই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। ওই ভাই, তাহলে এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে আসতে চাচ্ছি যে বিয়ারিশ মার্কেট কি লং টার্ম ইনভেস্টরদের জন্য ব্লেজিংস হতে পারে? লং টার্ম ইনভেস্টররা কি চায়? লং টার্ম ইনভেস্টররা চায় তাদের কাঙ্ক্ষিত ভালো কোম্পানিটা ফেয়ার প্রাইসে অথবা ডিসকাউন্টে পেতে। মার্কেটে যদি বেয়ারিশ সেন্টিমেন্ট না থাকে বা মার্কেট যদি বেয়ারিশ না থাকে, তাহলে অনেক সময় কোয়ালিটি কোম্পানি আন্ডারভ্যালুড অবস্থায় পাওয়া যায় না। সেই ক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, দীর্ঘমেয়াদী বলতে আমি 3 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর মেয়াদী বিনিয়োগকারীর কথা বলছি, তাদের জন্য বেয়ারিশ মার্কেট অবশ্যই ব্লেসিংস। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের মার্কেট কনটেক্সটে এখন কোন সেক্টরের প্রতি আমাদের নজর রাখা উচিত বলে আপনি মনে করেন? আমি আসলে স্পেসিফিক কোনো সেক্টরে নজর দিতে চাই না। বাংলাদেশে এমনিতে ভালো কোম্পানির সংখ্যা খুবই কম। ভ্যালু ইনভেস্টিং এর মতো ভালো কোম্পানি 20টা খুঁজে বের করা খুব টাফ। সেই ক্ষেত্রে ঘুরে ফিরে কিছু ফার্মা, টেলিকম, আইটি, ব্যাংক, কিছু জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলাই ঘুরে ফিরে আসে। সো সেক্টর ওয়াইজ চিন্তা করার মতো অপশন বাংলাদেশে খুব কম। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা পুরো মার্কেট থেকে ফিল্টারিং এর মাধ্যমে বেস্ট শেয়ারগুলোকে খুঁজে বের করবেন। সেক্টর বিষয় না, ভালো স্টক খুঁজে বের করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। কবির ভাই, আমরা তো একটা ভালো স্টক খুঁজে পেলাম, তো এখন স্টক কি খালি পেলেই হবে নাকি পারফেক্ট মার্কেট টাইমিং বলতে কিছু আছে, এবং সেটা যদি থেকেই থাকে তাহলে সেটা আসলে কি, বা সেটা কি আসলে পসিবল কিনা? পারফেক্ট মার্কেট টাইমিং বলতে আসলে কিছু নাই, এটা কেউ করতে পারে না। পারফেক্ট মার্কেট টাইমিং এটা একটা মিথ। পারফেক্ট মার্কেট টাইমিং করার ইচ্ছা পোষণ করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। কেউই জানে না একটা শেয়ার ঠিক কত পর্যন্ত বটম ক্রিয়েট করবে এবং কোন জায়গাটায় হাই ক্রিয়েট করবে, এটা আমরা কেউই জানি না। বিধায় পারফেক্ট এন্ট্রি, পারফেক্ট এক্সিট তথা মার্কেট টাইমিং, এই মার্কেট টাইমিংয়ে পারফেকশন আনার চেষ্টা করাটা মোটামুটি একটা বৃথা চেষ্টা। সো এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না। আপনার দিক নির্দেশনা থেকে একটি বিষয় আমরা বুঝতে পারছি যে বটম ধরার কোনো বিষয় এখানে নেই। তাহলে আমরা কি ধাপে ধাপে অ্যাকুমুলেট করে একটি স্টকে পজিশন নিব কিনা, বা এভাবে কি কোনো একটা স্টকে এন্ট্রি নেওয়া যায় কিনা? সেটাই করা উচিত হবে আপনার। আপনি একটা স্টক স্পেসিফিক একটা দামে না কিনে আপনি একটা রেঞ্জে শেয়ারটা বাই করতে পারেন, ধাপে ধাপে একুমুলেট করবেন, কারণ সময় লাগবে। একটা শেয়ার টাইম কারেকশন, প্রাইস কারেকশন করে একটা জায়গায় কনসোলিডেশনে মাসখানেক, 6 মাস, 1 বছর, ইভেন অনেক ক্ষেত্রে 1.5-2 বছরও সময় পার করে দিতে পারে। সেই ক্ষেত্রে একবারে এন্ট্রি না দিয়ে ধাপে ধাপে একুমুলেট করাটাই বেটার। একটা বিষয় প্রায়ই শুনি, টাইম ইন দ্য মার্কেট বিটস টাইমিং দ্য মার্কেট। এটা আপনি কতটা মানেন, বা এটা আপনি কিভাবে দেখেন?
মার্কেটে কেউই টাইমিং করতে পারে না। মার্কেটে সময় দিয়েই টাকা ইনকাম করতে হয়। অর্থাৎ শেয়ার কিনে এবং শেয়ার বিক্রি করে আপনি প্রফিট মেক করতে পারবেন না। ওয়েটিং এর মাধ্যমে প্রফিট মেক করবেন। অর্থাৎ আপনি সুবিধাজনক জায়গায় একটা ভালো শেয়ার কিনবেন, কিনে ওয়েট করবেন। সেই ওয়েট হতে পারে ১ মাস, ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ১.৫ বছর। তারপরে আপনি বিক্রি করে প্রফিট মেক করবেন। অর্থাৎ কিনে এবং বিক্রি করে আপনি আসলে প্রফিট মেক করলেন না। আপনি প্রফিট মেক করলেন ওয়েটিং এর মাধ্যমে। সো মার্কেটে টাইমিং করার চেষ্টা না করে মার্কেটকে সময় দিতে হবে। আচ্ছা, মার্কেটে তাহলে এসআইপি বা স্ট্যাগার্ড বাইং স্ট্র্যাটেজি এখন কতটা ইফেক্টিভ হতে পারে বলে আপনি মনে করেন? আমি পার্সোনালি সবসময় স্ট্যাগার্ড ওয়েতেই বাই করি। অর্থাৎ যদি কোনো শেয়ারে আমার ৳১০০ ইনভেস্ট করার ইচ্ছা থাকে, তাহলে আমি কমপক্ষে ৩ ভাগে ভাগ করে ৩ টা জায়গায় আমি এন্ট্রি নেই। মোমেন্টামের ক্ষেত্রে আমি ব্রেকআউট পয়েন্টে ১ পোরশন, রিটেস্টে এবং পুল ব্যাকে ৩ জায়গায় আমি এন্ট্রি নেই। সো স্ট্যাগার্ড বাইং স্ট্র্যাটেজি সবসময়ের জন্য ইফেক্টিভ হতে পারে। তবে একেকজনের মেন্টালিটি একেক রকম। কেউ আছেন একবারে ব্রেকআউটে ফুল এন্ট্রি নিয়ে থাকেন, কেউ রিটেস্টে এন্ট্রি নিয়ে থাকেন, কেউ পুল ব্যাকে এন্ট্রি নিয়ে থাকেন। সবকিছুই ঠিক আছে। বাট আমার পার্সোনাল চয়েস হচ্ছে ধাপে, ধাপে একটা শেয়ারে এন্ট্রি নেওয়া। আচ্ছা, তাহলে এই সময় নতুন ইনভেস্টরদের জন্য বড় ধরনের কি রিস্ক আপনি দেখছেন বা কি ধরনের রিস্ক তারা ফেস করতে পারে আপনি মনে করেন? নোমান, মার্কেটে নতুন হোক পুরান হোক সবার জন্যই রিস্ক থাকে। মার্কেটে আসলে রিস্ক মাথায় নিয়ে আসতে হবে। নতুনদের জন্য সবচাইতে বড় রিস্ক যেটা সেটা হচ্ছে তারা না জেনে না বুঝে হুট করে মার্কেটে আসে। নতুনদের জন্য মার্কেট সবসময়ই রিস্কি। তাই তারা শুরুতেই যেন বেশি টাকা ইনভলভ না করে অল্প নিয়ে আসুক, দেখুক মার্কেটটা কিরকম। তারপর আস্তে আস্তে নলেজ এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করার সাথে সাথে তারা চাইলে তার পোর্টফোলিওর সাইজ বাড়াতে পারে। তো নতুনদের জন্য মার্কেট সবসময় রিস্কি, বিধায় তাদের অল্প বিনিয়োগ দিয়ে শুরু করা উচিত। এই মুহূর্তে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কতটা ইম্পর্ট্যান্ট বলে আপনি চিন্তা করছেন? পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। একটা সিনারিও কল্পনা করেন, আপনার পোর্টফোলিওতে ৳১০০ আছে। আপনি যদি একটা শেয়ার কিনেন, ধরেন একটা ব্যাংকের শেয়ার আপনি কিনেছেন, তাহলে তো 100% রিস্ক একটা স্টকে আপনি নিয়েছেন। এখন আপনি যদি আপনার ৳১০০ একটা ব্যাংক না কিনে ৪টা ব্যাংক কিনেন, তাহলে কিন্তু আপনি আপনার টাকাটাকে ৪ ভাগে রেখেছেন, কিন্তু একই সেক্টরে দিয়েছেন। তাহলে রিস্ক মিনিমাইজেশন কিন্তু আপনি করতে পারেন নাই, ডাইভার্সিফাই হয় নাই। সেই ক্ষেত্রে আমি মনে করি একজন মানুষের পোর্টফোলিওতে কমপক্ষে ৪টা থেকে ৫টা স্টক থাকা উচিত এবং বিভিন্ন সেক্টরে, অর্থাৎ কমপক্ষে ৩টা থেকে ৪টা সেক্টরে ৪টা থেকে ৫টা স্টক তার থাকা উচিত। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন সবসময়ের জন্যই খুবই জরুরি। তাহলে একজন ইনভেস্টর কোন ধরনের ইন্ডিকেশন দেখলে তিনি চিন্তা করবেন যে এই মুহূর্তে স্টকগুলো বা এই ধরনের স্টক অ্যাভয়েড করা উচিত? খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। আমাদের মার্কেটে আমরা সারাদিন চিন্তা করি কি কিনবো, কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে আমি কি কোনোদিন কিনবো না। অর্থাৎ কোন শেয়ার কিনবো জানার চাইতেও কোন শেয়ার কখনোই কিনবো না, এইটা জানা খুব জরুরি। সো মার্কেটে কিছু কোম্পানি আছে যারা রেড ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে, আপনার উচিত ওই ধরনের রেড ফ্ল্যাগ কোম্পানিগুলাকে অ্যাভয়েড করা। যেমন জেড ক্যাটাগরির কোম্পানি হতে পারে, কারণ জেড ক্যাটাগরিতে একটা কোম্পানি কখন যায়, যখন কোম্পানিটা দীর্ঘদিন ধরে ডিভিডেন্ড দিতে পারে না। তো একটা কোম্পানি বিজনেস করতে আসছে, আপনি তার মালিকানার অংশ কিনেছেন, সে যদি বিজনেস করে আপনাকে ডিভিডেন্ডই দিতে না পারে, তাহলে আপনি শেয়ার হোল্ডার হিসাবে এই কোম্পানির থেকে তো কিছুই পাচ্ছেন না। সো যে কোম্পানি জেড ক্যাটাগরিতে আছে, যে কোম্পানিগুলা বন্ধ, যে কোম্পানির মালিক ঐতিহাসিকভাবে দুষ্টু, এই ধরনের কোম্পানিকে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন। আচ্ছা, যদি এই মুহূর্তে কারো কাছে ৫০,০০০ থাকে, তাহলে সে কিভাবে তার ইনভেস্টিং জার্নি শুরু করতে পারে? আমি ধরে নিচ্ছি ৳৫০,০০০ উনি ফিনান্সিয়াল মার্কেটে রাখতে চাচ্ছেন। তাহলে আমি শুরুতেই বলব ওনার উচিত ৳৫০,০০০ কে ২ ভাগে ভাগ করা। ৳২৫,০০০ উনি মানি মার্কেটে রাখবে, ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডসে রাখবে। সেটা করার জন্য উনি চাইলে যেকোনো ধরনের ফান্ড, মিউচুয়াল ফান্ড ইউজ করতে পারেন, যে ফান্ডগুলো ট্রেজারি সিকিউরিটিজে ইনভেস্ট করে।
এখানে তার 25,000 টাকা যাবে, আর বাকি 25,000 টাকা উনি মার্কেটে আনবে, অর্থাৎ ইকুইটি মার্কেটে ইনভেস্ট করবে। সেই ক্ষেত্রে উনি টপ 1টা বা 2টা স্টকে বাকি 25,000 টাকা উনি ইনভেস্ট করবে। আপনি কোনো শেয়ার কেনার আগে আপনার যে পার্সোনাল চেকলিস্ট আপনি ফলো করেন, সেই চেকলিস্টের ব্যাপারে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি কোনো শেয়ার কেনার আগে প্রথম যেটা দেখি, এই কোম্পানিটার রেভিনিউ গ্রোথ আছে কিনা, অর্থাৎ কোম্পানিটা রেভিনিউ গ্রো করতে পারছে কিনা, এই কোম্পানির ডেট লেভেল অ্যাকসেপ্টেবল কিনা, এই কোম্পানির অ্যাসেট অ্যালোকেশন ঠিক আছে কিনা, এই কোম্পানি ঠিকঠাক মতো রিটার্নস জেনারেট করতে পারছে কিনা। এর জন্য আমি আরওএ, আরওই, আরওসি এই 3টা জিনিস দেখি। কোম্পানির ব্যবসা ভালোভাবে চলছে কিনা, মার্জিন ঠিক আছে কিনা এটা দেখি। টপ লাইনের গ্রোথ, বটম লাইনের গ্রোথ চিন্তা করি। কোম্পানির ব্যালেন্স শিটে হাইজিন চেক করি, কোম্পানির ব্যালেন্স শিটে বড় ধরনের ঘাপলা আছে কিনা, অর্থাৎ ব্যালেন্স শিট দেখে আমি কোম্পানির ফিনান্সিয়াল হেলথ বোঝার চেষ্টা করি। সর্বোপরি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোম্পানিটা তার যে রেভিনিউ বা ইনকাম সেটাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নিয়ে আসতে পারছে কিনা, ক্যাশ ফ্লো পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে কিনা এটা আমি দেখি, এবং অতীতে সে ডিভিডেন্ড ঠিকঠাক মতো দিয়েছে নাকি ডিভিডেন্ড দিতে কার্পণ্য করে এই বিষয়টা আমি দেখি। এগুলো সব ঠিকঠাক থাকলে আমি এই কোম্পানির মালিক পক্ষ বা ম্যানেজমেন্টে যারা আছে তাদের চরিত্র খুঁজে বের করার চেষ্টা করি। এটা করা যায়, গুগলে আপনি চাইলে সার্চ করেও কোম্পানির মালিকদের চরিত্র বুঝতে পারবেন, তারা কোনো মামলায় জড়িত কিনা, তারা আগে কোনো স্ক্যামের সাথে জড়িত কিনা, তারা কোনো খারাপ পলিটিক্যাল গ্রুপের সাথে বা তারা সরাসরি রাজনীতির সাথে জড়িত কিনা, এই বিষয়গুলো গুগলে সার্চ করলে পাওয়া যায়। আহ, অর্থাৎ পিপল গুলাকে আমি ভালো করে খোঁজার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে তারা সঠিক পিপল কিনা। কারণ একটা বিজনেস শুধু ভালো হলেই হবে না, এই বিজনেসটা যারা চালাচ্ছে তাদের সততা, যোগ্যতা, সব ধরনের ব্যাপার আপনাকে জানতে হবে। মূলত এগুলাই দেখি, এই বিষয়গুলোই আমি চেক করি। এই মুহূর্তে ইনভেস্টরদের আগামী 6 থেকে 12 মাসের জন্য তাদের মাইন্ডসেটে কি রাখা উচিত বা তাদের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি সব সময়ের জন্য মনে করি ইনভেস্টরদের উচিত একটু লং টার্মের দিকে তাকানো। আমরা আগামী 7 দিনে কি হবে কেউ বলতে পারি না, আগামী 3 মাসে কি হবে এটাও বলা যায় না, বাট আগামী 3 বছর, 6 বছর, 10 বছরে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের ইকোনমি এগিয়ে যাবে, এটা কিন্তু আমরা সবাই বলতে পারি। সো ম্যাক্রো ইকোনমিতে আমি দেখেছি সব ইকোনমিস্ট একটা কথাই সবসময় বলে যে শর্ট টার্মে অনেক কনফিউশন আছে ইকোনমিতে, অনেক স্ট্রেস আছে, কিন্তু ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তো আমিও তাই বলবো, শর্ট টার্মে 7 দিনে 3 মাসে কি হবে আমি জানি না, বাট ভবিষ্যৎ খুবই ভালো, কারণ দেশ এগিয়ে যাবে, দেশ পিছানোর কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ক্যাপিটাল মার্কেটে সকলেরই পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, কারণ ক্যাপিটাল মার্কেট হচ্ছে পজিটিভ যারা ভাবে তাদের জায়গা। যারা পজিটিভ ভাবতেই পারে না তারা ক্যাপিটাল মার্কেটে ভালো কিছু করতে পারবে না। তাদের উচিত মার্কেট থেকে বের হয়ে সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, বন্ডস অথবা রিয়েল এস্টেটে বিনিয়োগ করা। আর যারা দেশের ইকোনমি নিয়ে পজিটিভ থিঙ্কিং করতে পারে, বাংলাদেশের উপর যাদের আস্থা আছে, তারাই আসলে ক্যাপিটাল মার্কেটে আসতে পারবে। সো আমি মনে করি আগামী 6 থেকে 12 মাস কেন, আমি চাই সবসময়ের জন্যই মানুষের পজিটিভ মাইন্ডসেট নিয়েই ক্যাপিটাল মার্কেটে আসতে হবে এবং ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। এখন আপনি এসে বন্ধ কোম্পানিতে বিনিয়োগ করে লস করবেন আর দোষ দিবেন ইকোনমি এবং মার্কেটের, এটা তো হবে না। অবশ্যই আপনাকে পজিটিভ মাইন্ডসেট নিয়েই মার্কেটে আসতে হবে। আচ্ছা, কবির ভাই, আপনার আলোচনা থেকে আরেকটি বিষয় আমাদের মাথায় এখন আসছে যে আমরা সবসময় বলে থাকি যে একটি প্রতিষ্ঠান তার ডিউ ডিলিজেন্স দেখাবে। তো আমরা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কখনোই এই বিষয়টা হয়তোবা আমলে নেই না। কিন্তু আমাদের তো মনে হয় এই বিষয়টি আমলে নেওয়া উচিত যে একজন ইনভেস্টরেরও উচিত তার পক্ষ থেকে একটি প্রতিষ্ঠানের প্রতি ডিউ ডিলিজেন্স দেখানো। যে সে কোন ধরনের প্রতিষ্ঠানে যাচ্ছে, যে সেই প্রতিষ্ঠানটা বন্ধ কিনা, সেই প্রতিষ্ঠানে কেনই বা তাইলে সে ইনভেস্টমেন্টে যাবে। কারণ যেই প্রতিষ্ঠানটা চলছে, যার ব্যবসা রানিং, সেই ব্যবসায় আপনি ইনভেস্ট না করে আপনি যাচ্ছেন এই ধরনের কোনো ব্যবসা যেই ব্যবসা অলরেডি বন্ধ। তাহলে শুধু কি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ডিউ ডিলিজেন্স এর ব্যাপারটা আসছে, নাকি ব্যক্তি ক্ষেত্রেও ডিউ ডিলিজেন্স দেখানোটা খুবই জরুরি? ব্যক্তি ক্ষেত্রেও ডিউ ডিলিজেন্স আপনাকে দেখাইতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে
শেয়ার বাজারে আপনি যখন শেয়ার কিনবেন, আপনি কি শুধু ২ দিনের জন্য শেয়ারটা কিনেছেন জাস্ট একটা শর্ট টার্ম ট্রেডের জন্য? নাকি আপনি বিজনেসের ওনার হিসাবে কিনছেন? সো ডিউ ডিলিজেন্স দেখানো বলতে আমরা এটা বোঝাচ্ছি যে আমি যখন একটা শেয়ার কিনি, আমি ধরে নেব যে আমি এই কোম্পানির মালিকানার ভাগ কিনতেছি। তো আমি যদি এভাবে চিন্তা করি যে আমি তো এই বিজনেসের মালিক হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে তো ডিউ ডিলিজেন্স আমাকে দেখাইতেই হবে। কিন্তু আমি যদি এই চিন্তা করে আসি যে আমি একটা নিউজ পেয়েছি ২ দিনে শেয়ারটা 10% মুভ দিবে, এই কোম্পানি থাকলো কি বন্ধ হইলো সেটা নিয়ে আমার অত মাথা ব্যথা নাই, তাহলে তো আমি আসলে ওই ডিউ ডিলিজেন্সটা দেখাবো না। সো ক্যাপিটাল মার্কেটে সকলেরই উচিত ডিউ ডিলিজেন্স দেখানো, কিন্তু সত্যি কথা হচ্ছে এই মার্কেটে 90% মানুষ এই ডিউ ডিলিজেন্স জিনিসটা বোঝার চেষ্টাই করেন না। তারা মার্কেটকে ক্যাজুয়ালি নেন এবং মনে করেন শর্ট টার্মে টাকা বানানোর একটা জায়গা ক্যাপিটাল মার্কেট। তাই নিউজটাই আসল, একটা শেয়ার কিনলেই হয়, শেয়ার প্রাইস বাড়লেই হয়, এই কোম্পানি আছে কিনা, ব্যবসা হচ্ছে কিনা, ডিভিডেন্ড দিবে কিনা, এগুলা তারা শুরুতে চিন্তা করে না। যখন তারা লসে পড়ে যায় তখন তাদের এই ডিউ ডিলিজেন্স করার ইচ্ছা জাগে। তখন তারা চিন্তা করে, আরে এই কোম্পানিতে অলরেডি আমি অনেক টাকা লস করেছি, এই কোম্পানি কি বন্ধ কিনা, মালিক আছে কিনা, কোম্পানি ডিভিডেন্ড দিবে কিনা, তখন তারা এগুলো চিন্তা করে। কিন্তু কেনার সময় তারা মনে করে নিউজ আছে কিনা। সো ডিউ ডিলিজেন্স দেখানো অবশ্যই জরুরি, এবং ডিউ ডিলিজেন্স না দেখাইলে এই মার্কেটে আপনি আসলে শেষ বেলায় গিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। এতক্ষণ তো অনেক আলোচনা হলো। আপনি এখন যদি আমাদেরকে আপনার ফাইনাল অ্যাডভাইসটা জানাতেন, যারা আমরা এই মার্কেটে কনফিউজড বেশি থাকি বা কনফিউশনের জন্য সামনে এগোতে পারছি না বা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, তাদের জন্য আপনার ফাইনাল অ্যাডভাইসটা কি হতে পারে বা আপনি কি অ্যাডভাইস তাদেরকে আপনি সাজেস্ট করবেন? বিনিয়োগকারীদের কনফিউজড হওয়ার কিছু নাই। মার্কেট আসলে লং টার্মের। এই পৃথিবীতে, এই দেশে একটার পর একটা জিওপলিটিক্যাল সিনারিও তৈরি হবে। যেমন আপনি ২০২০ সালে করোনা দেখেছেন, তারপরে আপনি ইউক্রেন যুদ্ধ দেখেছেন, তারপরে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন দেখেছেন, এখন নতুন একটা বৈশ্বিক যুদ্ধ আপনি দেখছেন। এর মাঝেও যে কোম্পানিগুলা খুবই ভালো, তারা কিন্তু তাদের ব্যবসা স্টেডি রেটে গ্রো করাচ্ছে। শেয়ার বাজারে হয়তোবা তাদের দাম সেইভাবে বাড়ে নাই, ব্যবসার সাথে দাম সেভাবে গ্রো করে নাই, কিন্তু তাদের ব্যবসা গ্রো করছে। সো এত কনফিউজড হওয়ার কিছু নাই। যে কোম্পানিগুলা সুনামের সাথে ভালো ব্যবসা করছে, সেই কোম্পানিগুলাতে কেউ যদি বিনিয়োগকারী হয়ে সেই কোম্পানিগুলোর মালিকানার ভাগ নিয়ে শেয়ার কিনে লং রানে হোল্ড করতে চায়, তাহলে অবশ্যই লং রানে সে ভালো রিটার্ন পাবে। তবে এটা ঠিক, ভালো রিটার্ন পাওয়ার জন্য মার্কেটের একটা টেইলউইন্ড দরকার। সেই ক্ষেত্রে মার্কেট কনটেক্সটটা পজিটিভ হওয়া দরকার। তবে আবারও বলছি, আপনার আমার সেই অ্যাসেট ক্লাসটাই কেনা উচিত যে অ্যাসেট ক্লাস গত ১২ থেকে ১৬ বছরে কোনো রিটার্ন জেনারেট করে নাই সেই অর্থে। যেমন বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে অপছন্দের অ্যাসেট ক্লাস হচ্ছে ইকুইটি। সবাই জমি কিনতে চায়, সবাই ফ্ল্যাট কিনতে চায়, সবাই গোল্ড কিনতে চায়, কিন্তু কেউই ইকুইটি মার্কেটে আসতে চায় না। তার মানে সবচাইতে সস্তা বা সবচাইতে কম দামে এখন আপনি ইকুইটি পাবেন, এবং আগামীতে এই ইকুইটি মার্কেটই সবচেয়ে ভালো রিটার্ন দিবে বলে আমি বিশ্বাস করি। কারণ ১৬ বছর যেহেতু মার্কেট রিটার্ন ঠিকমতো দেয় নাই, তো সামনে এই মার্কেটের রিটার্ন ভালো আসবে বলে আমরা মনে করি, এবং তার পসিবিলিটি অনেক বেশি। তবে সেটা ৬ মাসে হবে না, ১ বছরে হবে না, ২ বছরে হবে, এইটা বলার কোনো সুযোগ নাই, কারো কাছেই নাই। বাট আমরা মনে করি সবকিছুই ঠিকঠাক আছে, আমরা সামনের দিকে ঠিকই এগিয়ে যাব। এখন ইনভেস্টর হিসাবে আপনাকে শুধু জানতে হবে এই মার্কেটে রিস্কটা কিভাবে ম্যানেজ করবেন, ভালো শেয়ার কারা, সেই সব শেয়ার কিনে যদি কেউ ওয়েট করতে পারে, অবশ্যই মার্কেট থেকে ভালো রিটার্ন আসবে। এবং আমি তো মনে করি আগামী ৫ বছরে আমাদের মার্কেট নতুন উচ্চতায় যাবে। আপনি ২০১০ সালে যে জায়গায় দেখেছিলেন, সেই জায়গাটাও আমরা অতিক্রম করব, এই বিশ্বাস আমার আছে। কারণ বাংলাদেশের ইকোনমি গ্রো করবে। এই মুহূর্তে পৃথিবীতে অনেক ধরনের অনিশ্চয়তা আছে, বিশেষ করে ইরানের যে যুদ্ধ, এটা তো আমাদেরকে অনেক কনফিউজড করে দিচ্ছে, আমাদেরকে ভয় পাইয়ে দিচ্ছে। বাট যুদ্ধ আসলে কোনো না কোনো দিন থামবে। মার্কেটে কনফিউজড হওয়ার কিছু নাই। মার্কেটে ভালো কোম্পানি আপনি কিনবেন, কোম্পানির মালিকের মতো আচরণ করবেন, ম্যাক্রো সিচুয়েশন
এক এক সময় এক এক রকম হবে, কিন্তু দিন শেষে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। একটা জমি কিনে তো আপনি রাতারাতি প্রফিট চান না। ঠিক সেরকম একটা শেয়ার কিনে আপনি সাথে সাথে প্রফিট চাবেন কেন? আপনি জমি কিনে কমপক্ষে ৩ থেকে ৫ বছর ওয়েট করেন বেশি দামে বিক্রি করার জন্য। ঠিক একইভাবে আপনি ভালো মানের একটা শেয়ার কিনে লং রানে হোল্ড করে যদি প্রফিট মেক করতে চান তাহলে অবশ্যই পাবেন। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা আজকে কিনে ৩ দিনে প্রফিট পাবো এই বিষয়টাকেই শেয়ার বাজার মনে করি। আমরা মনে করি শেয়ার বাজার মানে হচ্ছে আজকে শেয়ার কিনবো, পরশুদিন বিক্রি করে দিব, এটাই শেয়ার বাজার। না, আসলে এইটা শেয়ার বাজার না। শেয়ার বাজার হচ্ছে একটা ভালো কোম্পানির মালিকানার অংশ কিনে বসে থাকা এবং সময় মতো বিক্রি করে প্রফিট ভোগ করা, এবং প্রফিট রিয়ালাইজ করতে না পারলে ইন দ্য মিন টাইম যেন ভালো মাপের ডিভিডেন্ড পাওয়া যায়, ওই টার্গেট করা। তো কনফিউজড হওয়ার কিছু নাই। মার্কেটে আপনি ট্রেড করেন, ইনভেস্ট করেন, শর্ট টার্ম ট্রেডিং, লং টার্ম ইনভেস্টমেন্ট, যাই করেন না কেন জেনে বুঝে করবেন, তাহলেই হবে। কনফিউশনের কিছু নাই। কনফিউজড আপনি তখনই হবেন যখন আপনি আসলে জানবেন না, বুঝবেন না। আপনি যদি খেলাটা একবার বুঝে যান তাহলে কনফিউশন আর থাকবে না। সো যারা জানেন না, বুঝেন না, তারাই কনফিউজ থাকেন। যারা জানেন বুঝেন তাদের কনফিউশনের কোনো সুযোগ নাই, তারা আসলে কনফিউজড থাকেন না। ধন্যবাদ সবাইকে। দর্শকবৃন্দ, আপনাদের যদি আরো কোনো বিষয় জানার থাকে, আপনারা সেই প্রশ্নগুলো আমাদের কমেন্টসে জানান। আমরা পরবর্তী কোনো পডকাস্টে সেই প্রশ্নগুলো কবির ভাইয়ের সামনে উত্থাপন করব এবং কবির ভাইয়ের থেকে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। পরবর্তী পডকাস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।